গত শুক্রবার আপনাদের ৯ ঘন্টার মিটিং হয়েছে আপনাদের প্রধান কার্যালয়ে। পত্রপত্রিকা এগুলিকে দীর্ঘ বলে, আমি বলি যে দীর্ঘ বা লম্বা না, সময়টা ৯ ঘন্টা, এটা আপনারা ৯০ ঘন্টাও করতে পারতেন। সেই সূত্র ধরে প্রথম আলো একটা প্রতিবেদন করে, যেখানে প্রথমে বলা হয়েছিল মিটিংয়ে জনাব সার্জিস এবং জনাব হাসনাত আবদুল্লাহর বিলাসী জীবন নিয়ে প্রশ্ন করা হয়েছে। সম্প্রতি তারা দুজনে কেন দুদকে গিয়েছিল সেই নিয়ে নাকি প্রশ্ন করা হয়েছে। প্রতিবেদক হাসনাত আবদুল্লাহর সাথে যোগাযোগের চেষ্টা করেও পাননি। প্রতিবেদন প্রকাশের পর জনাব হাসনাত আবদুল্লাহ সব অভিযোগ অস্বীকার করে প্রথম আলোকে এক ধরনের হুঁশিয়ারি দেন, আলটিমেটাম দেন। তারপরে পত্রিকাটি তার সংবাদ বদলে ফেলে। এরকম আরো একটা প্রধান সারির দৈনিক তারা একবার নিউজ করলো, যখন আমাদের জাতীয় নাগরিক কমিটিতে যখন জুনায়েদ ছিলেন, তাকে নিয়ে নাকি মিটিং এ আপনার তার প্রশ্নে নাকি সংগঠনের দ্বিধা বিভক্তি তৈরি হয়েছে, যেটা একেবারে কমপ্লিটলি ফেব্রিকেটেড ছিল। কারণ ওই মিটিং এ আমি দায়িত্ব নিয়ে বলতে পারি জুনায়েদ কোনো এজেন্ডাই ছিল না, কিন্তু তারপরেও এভাবেই নিউজটা করা হয়েছে। তখন আমরা যখন রিজয়েন্ডার দিলাম যে জুনায়েদ তো আমাদের মিটিং এ কোনো আলাদা করে কোনো এজেন্ডাই ছিল না, তখন কিন্তু এই পত্রিকা স্বীকার করতে বাধ্য হলো যে হ্যাঁ আসলে আমরা পরে খবর পেয়েছি আমাদের সোর্সের কাছ থেকে যে জুনায়েদ কোনো এজেন্ডা ছিল না। তবু প্রক্রিয়াটা দুর্বল। কিন্তু হাসনাতকে নিয়ে কোনো হাসনাতের বিলাসী জীবন বা এই ধরনের কোনো প্রসঙ্গই ওঠে নাই। তাহলে এইটা যখন আপনি ডিফেন্ড করতে পারলেন না, আমি যখন খালেদ ভাই যখন আপনি প্রশ্নটা করলেন, আমি যখন বললাম যে না এইটা আমাদের মিটিং এর কথাই ছিল না, তখন আপনি যদি এটা ডিফেন্ড করতে না পারেন তখন কিন্তু আপনার জায়গাটা প্রশ্নবিদ্ধ হয়। আমি এটা বলার চেষ্টা করছি। আপনাদের কাছে যে অনেক প্রলোভন আসতেছে এই কথা কিন্তু আমরাও বাইরে থেকে অনেক শুনতেছি। সেলিম ভাইও নিশ্চয়ই শুনেছেন, সেলিম ভাই নিশ্চয়ই এটা পর বলবেন। এর কারণ কি আপনাদেরকে বললে লাভ হইতেছে সেজন্যই তো, মানে আপনারা হচ্ছে কোন একটা তদবির আপনাদের কাছে আসে, আপনাদেরকে বললে কখনো আপনারা টাকা না নিয়া, কখনো টাকা নিয়া, কখনো আমাকে ভালোবাসিয়া আপনারা এই ফোন করেন, তখন এটা কাজ হয়ে যায়, তাই তো? বিকজ এটা আপনাদের গভর্নমেন্ট। আমরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবাদ সম্মেলনে বলতে শুনেছি তার পিয়ন 400 কোটি টাকা নিয়ে চলে গেছে, তা তিনি ধরতেও পারেননি। আজকে আমরা দেখলাম আপনাদের দল করতেন এরকম একজন আসিফ মাহমুদ সচিব ভূঁইয়া, তার যে সহকারী একান্ত সচিব, তাকে আসলে বহিষ্কার করা হয়েছে। কেউ কেউ বলছেন যে তিনি 311 কোটি টাকা নিয়েছেন, কেউ কেউ বলছেন যে সুইজারল্যান্ডে বাড়ি আছে, তিনি অনেক সম্পদ করেছেন, এরকম আরও অনেক অভিযোগ আমরা শুনছি। কিন্তু আমার কথা হচ্ছে যে জনাব এপিএস এই কাজগুলি কখনোই করতে পারতেন না যদি না তার বস অর্থাৎ উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সচিব ভূঁইয়া এটাতে তাল মিলিয়ে চলতেন, কারণ তার তো কোনো নির্বাহী ক্ষমতা নেই। এই ব্যাপারটি আপনারা কেমনভাবে দেখছেন? এবং একইভাবে আপনাদের গাজী সালাউদ্দিন তানভীর, যিনি এনসিপির একজন যুগ্ম সদস্য সচিব ছিলেন, তাকেও আসলে বাদ দেওয়া হয়েছে, কারণ তার বিরুদ্ধে প্রায় একই ধরনের অভিযোগ স্বাস্থ্য উপদেষ্টার আরেকজন ব্যক্তিগত কর্মকর্তা। আপনি এগুলিকে কেমন ভাবে দেখছেন আসলে? মানে আপনার রাজনৈতিক দলটা মাত্র শুরু করেছেন, 2 মাস 3 মাসের মধ্যে অনেক বেশি জাজমেন্টের জায়গাও আপনারা পড়তেছেন, কিন্তু আসলে এইসব দুর্নীতির প্রশ্নে, টাকা মারার প্রশ্ন আপনারা আসলে কি বলবেন? জি, আপনাকে ধন্যবাদ এবং সেলিম ভাইকে আমি শুভেচ্ছা জানাই। এই যে ঘটনাগুলোর কথা আপনারা বললেন, আপনি বললেন, এইগুলো খুবই মানে দুঃখজনক। এবং বাংলাদেশে যারা এই ধরনের রাজনীতি কিংবা সরকারের সাথে সংশ্লিষ্ট থাকে, তারা এই ক্ষমতার অপব্যবহার করে এই কাজগুলো করে। এবং তারই কিছু দুঃখজনক নজির আমরা এই 3টা ঘটনার ক্ষেত্রে দেখেছি। একটা যার কথা বলেছেন আসিফ মাহমুদ ভূঁইয়া, তো তিনি এখন সরকারের উপদেষ্টা, আমাদের দলের কেউ নন, কিন্তু তিনি এই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এসেছেন এবং তার এই ঘটনায় কোনো সংশ্লিষ্টতার এখনো পর্যন্ত তো আমার কাছে অন্তত এই তথ্য নাই। তার এপিএস এই মানে তার জায়গাটা ব্যবহার করে এটা করেছেন কিনা, মানে আমি অমুকের এপিএস এটা বললেও কিন্তু বাংলাদেশে অনেক কিছু হয়, অনেক কিছু করা সম্ভব। তো এইটা করে তিনি করেছেন কিনা সেটা তদন্ত করে বলা যাবে এবং তাকে তার জায়গা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আর আমাদের দলের যিনি এসেছেন তার বিরুদ্ধেও দলের সবারই প্রচন্ড আপত্তি এবং আমরা এটা গোপন করি নাই। এবং যেহেতু এখন তাকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং তার ঘটনাগুলো একটা ইন্টারনাল তদন্তের মধ্যে পড়েছে, ফলে আমি তদন্ত হওয়ার আগ পর্যন্ত এই ব্যাপারে চূড়ান্ত কথা বলবো না। তবে যে কথাগুলো শোনা যাচ্ছে, যে অভিযোগগুলো শোনা যাচ্ছে, এগুলো খুবই ভয়ঙ্কর এবং আমরা এটা আশা করি না যে আমাদের দলের কেউ এই ধরনের কোনো অভিযোগে তার বিরুদ্ধে হবে। তো এই কারণে আমরা একটা শৃঙ্খলা কমিটি করেছি যে যেন আমাদের দলের কারোর বিরুদ্ধে যদি এই ধরনের কথা আসে, কারণ এরকম অনেক অ্যাম্বিশাস লোক, এখন যেহেতু একটা অপেক্ষাকৃত ভালো সময় বলবো আমি, তো অপেক্ষাকৃত ভালো সময়ে অনেকেই আসবে একটা রাজনৈতিক দলের মধ্যে। আমাদেরও আরো মানে কাউকে রিক্রুট করার প্রসেসটা আরো সলিড হতে হবে, কিন্তু তবু এর মধ্যে দিয়ে কেউ কেউ মানে যে কোনো ধরনের অপকর্মের মধ্যে যুক্ত হতে পারে। আমরা একটা সিস্টেম ডেভেলপ করার চেষ্টা করেছি, বা এখনো পর্যন্ত আমরা বলবো যে অনেকাংশই করে ফেলেছি, যে একটা হচ্ছে দলের শৃঙ্খলা বিধি, আর একটা হচ্ছে এই ধরনের অভিযোগ আসলে সেটা একটা প্রপার তদন্তের মধ্য দিয়ে যেন আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারি। তো সেটা আমরা করেছি এবং যিনি তানভীর সাহেব, তার বিরুদ্ধেও আমরা অলরেডি আমাদের কার্যক্রম শুরু হয়েছে বা তদন্ত চলছে এবং আমরা আশা করি যে তার বিরুদ্ধে অভিযোগগুলো যদি প্রমাণিত হয় তাহলে অবশ্যই তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা, এখন তো একটা সাময়িক ব্যবস্থা নেওয়া হয়েছে, একটা মানে চূড়ান্ত ব্যবস্থা তার বিরুদ্ধে হয়তো নেওয়া হবে যদি অভিযোগগুলো প্রমাণিত হয়।
সংগঠনের ক্ষেত্রে আপনারা আসলে কোন নীতি অনুসরণ করছেন এসব ক্ষেত্রে? যেমন আমরা দেখছি যে আপনাদের একজন বড় নেতা সার্জিস আলম, তিনি যখন 150টি গাড়ি নিয়ে সেখানে গেলেন, সেটি নিয়ে আপনাদের দলের ভিতরে অনেক সমালোচনা হয়েছে। আমরা যখন দেখলাম যে আপনাদের একজন দলের বড় নেতা, উনি একটি বিরাট অফিসে বসে বিরাট করে একটু সিগনেচার দিয়ে একটু ছবি টবি তুলছেন, সেটাও আপনাদের দলের মধ্যে অনেক সমালোচনা হয়েছে। আপনারা কি এগুলি দল থেকে উৎসাহিত করছেন, নাকি আপনারা দলের মধ্যে এগুলি প্রশ্নবিদ্ধ করছেন? আপনারা কি মনে করছেন যে আপনারা এরকম একটা দল হবেন যে যেমনি ইচ্ছা সে তেমন করুক, নাকি আপনাদের একটা নির্দিষ্ট একটা নীতিমালা বা গাইডলাইন আপনাদের আছে? আপনারা যে আমাদের পরিষ্কারভাবে আমরা চাই যে আমাদের দলের যারা নেতাকর্মী বা বিশেষত যারা কেন্দ্রীয় নেতা, এমনকি মহানগর বা জেলা পর্যায়ের নেতা, তারা যেন কোনো ধরনের অপকর্ম কিংবা এই ধরনের কর্মকাণ্ডে যেন না জড়ায়। তো সেই ক্ষেত্রে আমরা একটা প্রপার গাইডলাইন করেছি এবং সেটা ইতিমধ্যেই আমাদের সংগঠনের নীতি নির্ধারণী ফোরামে প্রস্তাব করা হয়েছে। এটা আমরা একটা ওথ নেয়ার ব্যবস্থা হবে আমাদের, এবং সকল সংগঠনের সকল সংশ্লিষ্টরা এটাতে সাইন করবেন যে তিনি যদি এই নীতিমালা ভঙ্গ করেন তাহলে তার বিরুদ্ধে আসলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া যাবে। তো এখন যে এই ইন্টারিম পর্যায়ে এগুলো ঘটছে, এটা ঘটছে তার কারণ হলো যে চারপাশে এত টোপ এবং এত ধরনের এখন প্রলোভন, যেহেতু একটা নতুন সময় এবং এত ধরনের প্রলোভন, অনেকেই প্রলোভনে হয়তো জড়িয়ে যাচ্ছে কোনো একটা টোপের ফাঁদে পড়ে। যারা রাজনীতিটাকে এরকম পয়সা বানানো কিংবা রাজনীতিকে মনে করেন যে একটা ক্ষমতা ব্যবহার করে নিজে ফুলে ফেপে ওঠা, তারাই সাময়িক সময়ের মধ্যে এই সুবিধাগুলো নেওয়ার চেষ্টা করবে। কিন্তু আমরা আমাদের দলের দিক থেকে খুবই স্ট্রিক্ট। আমাদের দলের কারো বিরুদ্ধে এই ধরনের কোনো অভিযোগ উঠলে তাকে কোনোভাবেই এই দলের রাজনীতি করতে দেওয়া হবে না, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অন্য যেটা বলেছেন যে শোডাউনের প্রশ্নে, এটা আমরা অনেকবার বলেছি যে আমাদের ক্ষেত্রে দুটো ডিলেমা তৈরি হয়েছে। একটা হচ্ছে আমরা বলছি একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা, আবার আমরা যখন স্থানীয় পর্যায়ে যাচ্ছি তখন ইতিমধ্যেই অন্তত দুটো শক্তিশালী দলকে আমাদের মোকাবেলা করতে হচ্ছে, একদিকে বিএনপি, একদিকে জামায়াত ইসলাম। আমরাও তো আসলে তাদের সাথে প্রতিযোগিতা করে ফার্স্ট পজিশনটা নিতে চাই। তো সেক্ষেত্রে যেটা হচ্ছে যে আমাদের অনেকের মধ্যে এরকম একটা চাপ তৈরি হচ্ছে যে কিভাবে আমি দ্রুত মানুষের কাছে পরিচিত হব, কিভাবে বা আমাকে যে একটা গ্রহণযোগ্য জনপ্রতিনিধি হিসেবে মানুষ মনে করবে, সেটার জন্য আমাকে কি কি করতে হবে। তখন কারো মনে হচ্ছে যে আমাকে হয়তো এমন একটা কিছু করতে হবে যে যার মধ্যে দিয়ে আমি দ্রুত অ্যাটেনশন পাবো। তো সেই ক্ষেত্রে আমাদের দলের একটা সাম্প্রতিক আমাদের আহ্বায়ক এবং সদস্য সচিব তারা একটা নির্দেশনা দিয়েছেন সংগঠনে যে আপাতত আমরা কোনো আসন কেন্দ্রিক কোনো ধরনের তৎপরতা চালাবো না। আমাদের এখন প্রধান কাজ হচ্ছে সংগঠন বিস্তৃত করা, এবং সেটা পুরো দেশে সংগঠন বিস্তৃত করতে হবে। এর মধ্যে দিয়ে আমরা নিবন্ধনটাও অর্জন করবো, মানে নিবন্ধনের যে শর্তগুলো আছে সেটা অর্জন করতে হবে। যেগুলো ঘটেছে, যতটুকু ঘটেছে, এটা যেন আর না ঘটে। এই কারণে আমরা আমাদের সকল সংগঠকদের, যে সার্জিস আলম নিজেও আমাদের মানে অন্যতম প্রধান সংগঠক, তিনি উত্তরাঞ্চল সামলাবেন। তো একরকম সবার প্রতি এই নির্দেশনা যে আপনারা জেলার ভিত্তিক কাজ করবেন, কোনো আসন ভিত্তিক এখনো কাজ করবেন না, কারণ আমরা দলের তরফ থেকে বলে দেই নাই যে আপনি অমুক আসনের জন্য এলিজিবল কিংবা অমুক আসনের জন্য, এরকম আসন ভিত্তিক কোনো কিছু ডিস্ট্রিবিউশন এখন আমাদের দলে হয় নাই। আপনাদের কাছে যে অনেক প্রলোভন আসতেছে, এই কথা কিন্তু আমরাও বাইরে থেকে অনেক শুনতেছি। সেলিম ভাইও নিশ্চয়ই শুনেছেন, সেলিম ভাই নিশ্চয়ই এটা পর বলবেন। এর কারণ কি আপনাদেরকে বললে লাভ হইতেছে সেজন্যই তো? মানে আপনারা হচ্ছে কোন একটা তদবির আপনাদের কাছে আসে, আপনাদেরকে বললে কখনো আপনারা টাকা না নিয়া, কখনো টাকা নিয়া, কখনো আমাকে ভালোবাসিয়া আপনারা এই ফোন করেন, তখন এটা কাজ হয়ে যায়, তাই তো? বিকজ এটা আপনাদের গভর্নমেন্ট। না দেখেন, না এরকম না। আমাদের কাছে যে অনেক তদবির আসে, ব্যাপারটা সেরকম না। কেউ এরকম প্রলোভনে ফাঁদে পড়তে পারে বলে আমি আন্দাজ করছি, কারণ এরকম তো দুই একটা ঘটনা শোনা যাচ্ছে। আচ্ছা, কিন্তু অন্যান্য মানে এখন পরিস্থিতিটাই এমন, এখন একটু আগেও আপনার এখানে আলাপ হচ্ছিল শুরু করার আগে, যে পরিস্থিতিটাই বাংলাদেশে এমন যে প্রচুর মানুষ প্রচুর ধরনের তদবির করছে, সবাই সবার জন্য তদবির করছে যে যেভাবে পারছে। এবং এটা শুধু এনসিপির কাছে তদবির আসে ব্যাপারটা এরকম না, আরো এর অন্তত 4-5 গুণ বেশি তদবির আসে বড় রাজনৈতিক দলগুলোর কাছে, এবং তারা এটাকে কিভাবে ব্যবহার করে সেই কিছু কথা আমরাও শুনতে পাই। আমাদের দিক থেকে দেখেন, আমার কাছে অনেক সময় অনেকে বিপদে পড়ে আসছে। যেমন আজকে কালিয়াকৈরের একটা ঘটনা, আমি একটা খুবই দরিদ্র পরিবার, তার একটা মেয়ের সাথে খুবই বাজে একটা ঘটনা ঘটেছে। তিনি আমার কাছে চাচ্ছেন যে তিনি কিভাবে আইন আদালত করবেন তিনি জানেন না, তো আমার কাছে তিনি একটা সহযোগিতা চেয়েছেন। তো সেক্ষেত্রে আমি আমাদের কালিয়াকৈরে যিনি আছেন দায়িত্বশীল, তার সাথে আমি যোগাযোগ করিয়ে দিয়েছি। এটাকে অবশ্য তদবির বলা যাবে না হয়তো, এটা একটা তিনি বিপদে পড়ে এসেছেন, এরকম কিছু বিপদে পড়েও কিন্তু আমাদের কাছে আসছে। আমার মনে হয় যে আপনার বক্তব্য পরিষ্কার। আমি এই ব্যাপারে একটু শেষ প্রশ্ন করি, আপনি একটু অল্প করে যদি এটার একটু উত্তর দেন এই একই প্রসঙ্গে, তারপর আমরা আবার একটু সেলিমের কাছে যাবো। যে গত শুক্রবার আপনাদের 9 ঘন্টার মিটিং হয়েছে আপনাদের প্রধান কার্যালয়। পত্রপত্রিকা এগুলিকে দীর্ঘ বলে, আমি বলি যে দীর্ঘ বা লম্বা না, সময়টা 9 ঘন্টা, এটা আপনারা 90 ঘন্টাও করতে পারতেন। সেই সূত্র ধরে প্রথম আলো একটা প্রতিবেদন করে, যেখানে প্রথমে বলা হয়েছিল মিটিংয়ে সার্জিস
জনাব সার্জিস এবং জনাব হাসনাত আব্দুল্লাহর বিলাসী জীবন নিয়ে প্রশ্ন করা হয়েছে। সম্প্রতি তারা দুজনে কেন দুদকে গিয়েছিল সেই নিয়ে নাকি প্রশ্ন করা হয়েছে। প্রতিবেদক হাসনাত আব্দুল্লাহর সাথে যোগাযোগের চেষ্টা করেও পাননি। প্রতিবেদন প্রকাশের পর জনাব হাসনাত আব্দুল্লাহ সব অভিযোগ অস্বীকার করে প্রথম আলোকে এক ধরনের হুঁশিয়ারি দেন, আলটিমেটাম দেন, তারপরে পত্রিকাটি তার সংবাদ বদলে ফেলে। আপনি কি আমাদের একটু বলবেন, প্রথম কথা হলো যে পত্রিকার জায়গা থেকে আগে যে মিটিংয়ে আসলে এই ধরনের কথা বলা হয়েছিল কিনা, এই ধরনের প্রশ্ন তোলা হয়েছিল কিনা, কারো বিরুদ্ধে এরকম কথা বলা হয়েছিল কিনা 9 ঘন্টা লম্বা মিটিংয়ে আপনাদের মধ্যে নিজস্ব ক্ষোভ নাকি বাইরের কিও দেখা গেছে? আপনি যদি একটু ছোট করে বলেন তো স্যার। মানে 9 ঘন্টা মিটিং, মানে লম্বা মিটিং হয়েছে, এটা সত্য। হ্যাঁ, এবং সেখানে আমাদের এটা ঈদের পরে প্রথম জেনারেল মিটিং, অনেকগুলো বিষয়ে কথাবার্তা হয়েছে। তার মধ্যে আমাদের প্রধানত কথা হয়েছে আমাদের কিভাবে সংগঠন বিস্তৃত করব, কিভাবে জেলা কমিটিগুলো হবে, কিভাবে আমরা নিবন্ধনের শর্ত অর্জন করব, এগুলো নিয়ে আলোচনা হয়েছে। তার মধ্যে এই যে কথাগুলো সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের যে অভিযোগগুলো এসেছে কারোর ব্যাপারে, সেগুলো নিয়ে কথা হয়েছে। কিন্তু এখানে যেটা প্রথম আলো নিউজে যেটা আমাদেরকে অবাক করেছে, যে এখানে কিন্তু হাসনাতের বিরুদ্ধে কোনো কথা আসে নাই, যে হাসনাতের বিলাসী জীবন বা এই ধরনের কোনো কিছু। তারা বলেছেন যে 5 জন, আমাদের কোনো 5 জন নেতার সাথে নাকি তারা কথা বলেছেন। কিন্তু এটা কমপ্লিটলি আমাদের কাছে খুবই অবাক লেগেছে যে এরকম কোনো হাসনাত নিয়ে কোনো আলোচনাই হয় নাই। সার্জিসের শোডাউন নিয়ে যে সমালোচনা কিছু হয়েছে সোশ্যাল মিডিয়ায়, মানুষ যেটা পছন্দ করে নাই, এই কথাটা প্রসঙ্গটা তোলা হয়েছে, বিলাসী জীবন নিয়ে কোনো আলোচনা হয় নাই। আর যিনি আরেকজন আছেন তানভীর সাহেব, তার যে এই যে অভিযোগগুলোর কথা বললেন, তার অভিযোগের ব্যাপারে তার কাছে আমরা ব্যাখ্যা চেয়েছি ওই মিটিং এর মধ্যে, এবং সেটা নিয়ে কথাবার্তা হয়েছে। কিন্তু নিউজটা খুব আমার কাছে, মানে অন্তত প্রথম আলোর কাছ থেকে এই নিউজটা আসবে এরকম আমি ভাবি নাই। তার কারণ হলো, একটা সংগঠনে জেনারেল মিটিং যখন হয়, ওই সংগঠন কিছু জিনিস নিজেদের মধ্যে রাখতে চায়, আর কিছু জিনিস সে পাবলিক করে। তো ধরুন আমরা যেটা প্রেস রিলিজ দিয়ে জানাবো সেটা হচ্ছে আমরা এই কথাগুলো জানাতে চাই, আর কিছু জিনিস আছে আমরা ইন্টারনালি ডিল করতে চাই। হ্যাঁ, এবং আমি যখন এই যে এখন আমি কথা বলছি, কিন্তু তুষার, সংবাদপত্রের রিপোর্টারদের দায়িত্বই তো যেটা আপনারা জানাতে চান না সেটা জানানো। যদি আপনি প্রেস রিলিজে যেটা জানাবেন তার জন্য তো সাংবাদিক দরকার নাই, আমার মতো দুই একটা পিআর এর লোক হলেই হবে, পাবলিক রিলেশনসের লোক হলেই হবে। দ্যাটস ফাইন। কিন্তু আপনি যখন মানে আমার কোন নেতার কাছ থেকে কোনো ইনফরমেশন পেয়ে সেটাকে আবার একটু বিকৃতভাবে উপস্থাপন করছেন, তখন তো একটা সমস্যা তৈরি হয়। সেটা বিকৃতভাবে উপস্থাপন করেছেন কিনা সেটা তো হচ্ছে অবশ্যই প্রশ্ন। অবশ্যই আরেকটা জিনিস আমি বলি খালেদ ভাই, এরকম আরো একটা প্রধান সারির দৈনিক তারা একবার নিউজ করলো, যখন আমাদের জাতীয় নাগরিক কমিটিতে যখন জুনায়েদ ছিলেন, তাকে নিয়ে নাকি মিটিং এ আপনার তার প্রশ্নে নাকি সংগঠনের দ্বিধাবিভক্তি তৈরি হয়েছে, যেটা একেবারে কমপ্লিটলি ফেব্রিকেটেড ছিল। কারণ ওই মিটিং এ আমি দায়িত্ব নিয়ে বলতে পারি জুনায়েদ কোনো এজেন্ডাই ছিল না, কিন্তু তারপরেও এভাবেই নিউজটা করা হয়েছে। তখন আমরা যখন রিজয়েন্ডার দিলাম যে জুনায়েদ তো আমাদের মিটিং এ কোনো আলাদা করে কোনো এজেন্ডাই ছিল না, তখন কিন্তু ওই পত্রিকা স্বীকার করতে বাধ্য হলো যে হ্যাঁ আসলে আমরা পরে খবর পেয়েছি আমাদের সোর্সের কাছ থেকে যে জুনায়েদ কোনো এজেন্ডা ছিল না। তবু তারা ওই যে নিউজ করার যে প্রক্রিয়া সেটা থেকে কিন্তু তারা সরে আসে নাই। তো আমি এটার কথা বলছি যে ধরেন আমাদের সংগঠনের কারো কাছ থেকে আপনি গোপনে একটা কিছু জানলেন, সেটাতে নিউজ করে দিলেন, এটা আসলে কতটুকু আমি জানি না যে সাংবাদিকতার গোপনে জানলে গোপনে না, আপনি আরো ভালো বলতে পারবেন। আমি আপনাকে আমার কথা যদি আপনার আমার মানে আমি 1993 সাল থেকে সাংবাদিক করাই। আমার আন্ডারস্ট্যান্ডিং অফ সাংবাদিকতা হচ্ছে যে যদি একমাত্র আমার দায় হচ্ছে পাবলিক ইন্টারেস্টের কাছে, আপনার কাছে থেকে যদি কোনো তথ্য আমি অফ দ্য রেকর্ড জানি, অবশ্যই এটা আমি জানাবো না, কিন্তু কোনো তথ্য যদি আমাকে ভিতরের কোনো সোর্স জানায় এবং এটা যদি আমি ভেরিফাই করে আমি এটা জানতে পারি যে এটা সত্য, এটা আপনার পছন্দ হোক না হোক এটা আমার জানাইতেই হবে, এটা আমার সাংবাদিক হিসাবে এটা আমার দায়িত্ব, আমার কিছু করার নাই। মানে এতে আপনি আমাকে কম ভালোবাসবেন, এখন আমি আর কি করবো, একটু রিস্ক আমার নিতে হবে। বাট আপনি খুব পরিষ্কার, ঠিক আছে সেটা না খালিদ ভাই, হ্যাঁ মানে একটা হচ্ছে যে তথ্যটা তো সত্য হতে হবে, এখন তুষার আপনি একজন রাজনীতিবিদ, আপনার ফ্যাক্ট আর আরেকজনের ফ্যাক্টের মধ্যে একটু রসমন ইফেক্ট থাকার কথা, যে আপনি যেটাকে ফ্যাক্ট মনে করতেছেন আরেকজন থেকে সেটাকে ফ্যাক্ট নাও মনে করতে পারে। কিন্তু কোনো কিছু যদি হাসনাতকে নিয়ে, হাসনাতের বিলাসী জীবন নিয়ে কোনো কথা হয় নাই, এটা তো সেইটা তো আমরা দেখতেই পাচ্ছি। প্রথম আলো তো কোনো ধরনের কোনো ডিসক্লেইমার না দিয়েই সব ইয়াটা বদলে দিয়েছিল, তারও 3 ঘন্টা পরে তারা মানে অন্য আরেকটা ছোট্ট করে একটা সংশোধনী দিয়েছে। এটা অবশ্যই এটা ঠিক যে প্রথম আলো নৈতিকভাবে এখানে স্ট্যান্ড নিতে পারে নাই, তার কোনো ক্লিয়ার অবস্থান নাই। সে যদি আপনাদের রাজনৈতিক দলের কাছ থেকে নথি স্বীকার করে থাকে সেটাও তার দুর্বলতা, আর যদি সে সত্য অসত্য করে সেটাও তার দুর্বলতা, তার পুরো প্রক্রিয়া দুর্বল। কিন্তু 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 হাসনাতকে নিয়ে কোনো হাসনাতের বিলাসী জীবন বা এই ধরনের কোনো প্রসঙ্গই ওঠে নাই। তাহলে এইটা যখন আপনি ডিফেন্ড করতে পারলেন না, আমি যখন খালেদ ভাই যখন আপনি প্রশ্নটা করলেন, আমি যখন বললাম যে না এটা আমাদের মিটিং এর কথাই ছিল না, তখন আপনি যদি এটা ডিফেন্ড করতে না পারেন তখন কিন্তু আপনার জায়গাটা প্রশ্নবিদ্ধ হয়। আমি এটা বলার চেষ্টা করছি।